নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরও একবার স্বাগত। আমি রৌনক এবং আমার সাথে আমার দুই সতীর্থ সব্যসাচী এবং সাইফদার রয়েছেন। এবং আমি কিছুটা জ্বরে আক্রান্ত সাইফদার, তাই জন্য কি একটু সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছো তো? মানে না, এটা কি গরমের জন্য জ্বর, সর্দি গরমি? না না, প্যারাসিটামল না, ওষুধটা ফুটবল এবং জ্বরের নাম হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। এবং গত দুদিন ধরে যে খেলা আমরা দেখেছি সে জ্বর, ওরে বাবা। একদিকে বরুসিয়া ডর্টমুন্ড এতদিন পর সেমিফাইনালে, অন্যদিকে বার্সেলোনাকে শেষ মুহূর্তে হারিয়ে পিএসজি চলে গেল সেমিফাইনালে, বায়ার্ন মিউনিখে সেই ডমিনেন্স ফিরে এসেছে আর্সেনালের বিরুদ্ধে, আর সবার শেষে রিয়াল মাদ্রিদ আর ম্যানচেস্টার সিটি। পেনাল্টি শুট আউট, লুনিনের অনবদ্য সেভ, সেখান থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে, সেই শেখা তো ছিলই। তবে চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে যখন কথা হচ্ছে, এই জিনিসটা বলতে পারি না, পৃথিবীতে না ফুটবলে বা তুমি যদি কম্পিউটারের জগতে দেখো বা সফটওয়্যারের জগতে, যেমন তোমার ভাইরাসও আছে, অ্যান্টিভাইরাসও আছে, ঠিক তেমনই পেপ গুয়ার্দিওলা যদি ভাইরাস হয়ে থাকেন ফুটবলে, অ্যান্টিভাইরাস সবসময় আনসার লাগছে। ভাইরাস মানে নেগেটিভ পাবে না, তুই ভাবো না। হ্যাঁ, গত বছরে যদি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা দেখো, তারপরে যদি এই বছরে যদি এই ম্যাচটা দেওয়া যায় নাকি, আসলে ওদিনে উনি ভদ্রলোক এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেছেন যে কি করা যায় আর কি। পরের বছর অ্যান্টিডোট নিয়ে হাজির। যাই হোক, ওই চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে আলোচনা তো হলো, কিন্তু আমাদের আজকের আলোচনা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। এবং আলোচনার অ্যাঙ্কারিংটা করলো, হ্যাঁ দেখো কোথা থেকে কোথায় চলে গেল, পুরো বাংলা সিনেমার লাস্ট সিনে পুরো মিলিয়ে দেওয়ার মতো। দেখো, বাংলা সিনেমা না হোক, বাংলার ফুটবল দলগুলোর তো ভারতের প্রতিনিধি হতে চলেছে, টপ একদম টপ লেভেলের। মোহনবাগান, ইস্টবেঙ্গল, বাংলা দুই প্রতিনিধি আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে হয়েছে। মোহনবাগান ডিরেক্ট খেলবে, কারণ ইন্ডিয়ান সুপার লিগের শিল্ড তারা জয়ী চ্যাম্পিয়ন, এবং যেহেতু সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল দল, তারা কিন্তু খেলবে প্লে অফ রাউন্ড, এবং সেই প্লে অফ রাউন্ড জিতলে পরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2-এ। এবং ইস্টবেঙ্গল দল তারা সুপার কাপ চ্যাম্পিয়ন, তো সেই কারণেই কিন্তু প্লে অফ খেলবে এএফসির এই চ্যাম্পিয়ন্স লিগ 2-এ। এবং সেখানে যদি প্লে অফ জিততে পারে, সেখান থেকে সরাসরি তারাও কিন্তু গ্রুপ পর্যায়ে খেলবে বড় বড় এশিয়ান জায়ান্টসের বিরুদ্ধে। তো সেই নিয়ে আলোচনা হবে, কতটা সম্ভাবনা রয়েছে বাংলার এই দুই দলের এবং কতটা এগোতে পারে। সাইফদা, আলোচনায় আসবো কতটা কি হতে পারে, কিন্তু একটু আমি আগে জিজ্ঞাসা করবো, মানে ইস্টবেঙ্গল ACL 2 এর কোয়ালিফায়ার খেলতে পারে? কোয়ালিফায়ার খেলবে। আচ্ছা, প্রতিপক্ষ কারা? প্রতিপক্ষ ধরো জর্ডান, মালদ্বীপ হতে পারে। না, এটা কিন্তু এফসি কাপের সাথে একটু আলাদা, অ্যাডভান্স স্টেজ তুমি বলতে পারো। আমাদের এফসি কাপে কি হতো, যেমন গ্রুপ স্টেজ খেলতাম, সেখানে বাংলাদেশ, মালদ্বীপ বা বাঁধা টিম ছিল, এদেরকে হারিয়ে ঠিক আছে নকআউটে উঠলাম। সেটা এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু তোমার ধরো মধ্য এশিয়ার টিমগুলো, কুয়েত, তোমার জর্ডান, তুর্কমেনিস্তান, বাহরিন, জর্ডান, এই সব টিমগুলো এগেইনস্টে ইস্টবেঙ্গল খেলবে প্লে অফস। তারপর যে ইয়েটা রয়েছে, আমাদের গ্রুপ স্টেজটা রয়েছে, যেখানে মোহনবাগান খেলবে, সেখানে খেলবে কাতার, সৌদি আরব, তোমার যত টিম, জর্ডান, ইরান, ইরাক, এই সব বড় বড় টিম যেগুলো ওয়ার্ল্ড কাপ খেলে। মানে নেইমার, রোনাল্ডোরা কি খেলবে? সম্ভাবনা রয়েছে, সেটা নিয়ে আমরা কিন্তু পরে আসবো, সেটা অবশ্যই পরে আসবো। আমার এই যেটা প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে দেখো, আমি তখন থেকে তোমাদেরকে জিজ্ঞেস করছি, আবার তোমরা আমাকে প্রশ্ন করছো। এই ভদ্রলোকেরা সমস্ত ভদ্র মহোদয় ভাববে সাইফদা একটা অশিক্ষিত এই চ্যাম্পিয়ন্স লিগ সম্পর্কিত। না, সিএফএল থেকে বড় আইএসএল পর্যন্ত উঠেছি। এখানে বক্তব্য থাকবে, সিএফএল খেলে, কলকাতা লিগ খেলে, আইএসএল এ উঠেছি, সরি আই লিগ জিতে। লেভেলটা তো বাড়ছে, সেটা দেখতে হবে। আমরা চ্যাম্পিয়ন্স লিগ খেলছি, আজকে 2 খেলছি, পরের দিন 1 খেলবো, কি একদমই তাই। মানে এটাই আমি তোমাকে শুরু করতে চাইছিলাম এখান দিয়ে, যে এর আগে এফসি কাপে আমরা মোহনবাগানকে দেখেছি, ইস্টবেঙ্গলকে দেখেছি, ইস্টবেঙ্গল সেমিফাইনালও খেলেছে, আর সেখান থেকে এবার চ্যাম্পিয়ন্স লিগ। এই যে আমাদের ফুটবলে আমাদের দুই প্রধানের যদি ফুটবল বলি, ইস্টবেঙ্গল, মোহনবাগানের ফুটবলে এএফসি পর্যায়ে মোহনবাগানের থেকে কিন্তু সাফল্য ইস্টবেঙ্গলের বেশি এখনো পর্যন্ত। অর্থাৎ এবছরে, আগের বছরে যার নাম ছিল এএফসি কাপ, মানে যেটা মোহনবাগান খেলেছে বা বসুন্ধরা খেলেছে, সেটার এবছরে নাম এএফসি কাপ আর থাকছে না, সেটা ওই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 3 হয়ে যাচ্ছে। আর মোহনবাগান যেহেতু শিল্ড জিতেছে, গত বছরে যেটা মুম্বাই সিটি এফসি খেলেছিল, বা তার আগের বছরে যেটা জামশেদপুর খেলেছিল,
তার আগের বছরে এবার FC মুম্বাই গোয়া খেলেছিল, খেলেছিল। এফসি গোয়া খেলেছিল, হুম ঠিক সেইগুলোই মোহনবাগান খেলবে। মানে কলকাতার দুটো দলের কাছে প্রথম সুযোগ হুম এই চ্যাম্পিয়ন্স লিগ 2। আসলে আবার চ্যাম্পিয়ন্স লিগ 2টা কি হয়েছে, এটা শুধুমাত্র চ্যাম্পিয়ন্স লিগই ছিল। মানে ধরো আল হিলাল বা আল ইত্তেহাদ যারা মেন টিমগুলো, হুম, বা গুয়াংঝাও এফসি, জাপানের ভালো টিমগুলো, যেখানে মেসি নেইমার বা রোনাল্ডোরা খেলছে, ওরা এত দামি টিম হয়ে গেছে, হুম ওরা আর এই সমস্ত মানে সাবঅর্ডিনেট ভাবছে গোটা বিষয়টা। হ্যাঁ আর যেহেতু এএফসিটা ওরা কন্ট্রোল করে, সেই কারণে ওরা লিগ 1 বানিয়ে ফেলেছে, এলিট বানিয়ে ফেলেছে। এবং এলিটে যাওয়ার সুযোগ থাকবে আমাদের যারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 যারা আছে, এলিটে যাওয়ার সুযোগ থাকবে, কিন্তু সেখানে অজস্র লড়াই, কারণ সেখানে অনেক এলিট কোয়ালিটির দলেরও অনেক হুম টিম থাকছে সেখানে। একদমই তাই। আমি একটা জিনিস বলতে পারি যে ভারতীয় ফুটবলে যে সফল যে দলগুলো যারা এএফসি পর্যায়ে, তার মধ্যে কিন্তু আমাদের কলকাতার দুটো দলের মধ্যে যদি তুমি হিসেব করো, যেটা আমি বলতে চাইছি, মোহনবাগানের থেকে কিন্তু ইস্টবেঙ্গল বেশ কয়েক হাতে এগিয়ে মানে এশিয়া পর্যায়ে। হুম তবে সবচেয়ে বেশি সফল এএফসি কাপ ফাইনাল খেলেছে বেঙ্গালুরু এফসি, এএফসি কাপ সেমিফাইনাল খেলেছে বেঙ্গালুরু এফসি, তোমার ডেম্পো খেলেছে, এবং ইস্টবেঙ্গলও খেলেছে 2013 সাল, যদি খুব ভুল না করি। আর এই গ্রুপ পর্যায়ে সমস্ত বাধা অতিক্রম করে 2005 সালে সুভাষ ভৌমিকের ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনাল খেলেছিল এএফসি কাপে। তখন এএফসি কাপে একটু কঠিন দলও থাকতো, কিন্তু তারপর যেটা হয়েছে, তোমার নাম পরিবর্তনের কথা যেটা বারবার বলছিলাম, তোমাকে একটু বলি তোমাদেরকে, যে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ ছিল প্রথম দিকে এটার নাম। সেখানে ইস্টবেঙ্গল 1985, 86, 98, 99 গ্রুপ স্টেজে বিদায় হয়েছিল। এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ মোহনবাগান কিন্তু খেলেছে 5 বার। 87 মানে ইস্টবেঙ্গলের পরের বছরে, 88, 89, 94, 95, 99 প্রতিবারই গ্রুপ স্টেজে বিদায় হয়েছে। এবারে যদি ধরো এশিয়ান কাপ উইনার্স কাপ, তারপরে একটা আসে কাপ উইনার্স কাপ বলে একটা আসে, 5 বার খেলেছে ইস্টবেঙ্গল। 91, 92, 93, 94 মরশুমে, 94, 95 পরপর, 95, 97, 98, এবং এখানে 1991, 92-তে ইস্টবেঙ্গল কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলেছিল। ইএফসি কাপের স্তরে সবচেয়ে প্রথম সাফল্য যদি ইস্টবেঙ্গলের দিয়ে থাকে কোনো ভারতের ক্লাব, সেটা 91, 92 সালে প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা। এবার এএফসি কাপ আসে, সমস্ত কিছু অতিক্রম করে এএফসি কাপ যখন আসে, সেই এএফসি কাপে ইস্টবেঙ্গল 9 বার খেলে, 9 বার ভারতের প্রতিনিধিত্ব করে। 2004, 2005, 2008, 10, 11, 12 প্রতিবারেই, 13, 15 এবং এই 24-25 এই যে মরশুমে, যেটা এফসি কাপ বা চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্লে অফ খেলবে, আর না হলে তারা 3 খেলবে। প্রথমে প্লে অফ খেলার সুযোগ পাবে, মানে খেলাটা কিন্তু অনেকটা সুযোগ পাবে। এবং এটারই সেমিফাইনাল খেলে 2013-তে, আর 2005-এ কোয়ার্টার ফাইনাল। মোহনবাগান এক্ষেত্রে এফসি ক্লাব চ্যাম্পিয়নশিপ তোমার বললাম 5 বার খেলেছে, এবং গ্রুপ স্টেজেই প্রতিবারে বিদায় হয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তোমার 2002-03 এবং 2016 দুবারই কিন্তু রাউন্ড অফ 16 2016-তে যায় তোমার চ্যাম্পিয়ন্স লিগে, সেটা কিন্তু মোহনবাগান। চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফায়ার, চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনাল রাউন্ড অফ 16-এর আগে আর কি, রাউন্ড অফ 16 ওটার আগে শেষ হয়ে যায়, মানে কোয়ালিফায়ার হয় আর কি। কোয়ালিফায়ারের পরে ছিল তোমার ফাইনাল রাউন্ড, রাউন্ড অফ 16-এ আগে শেষ হয়ে যায়, ঠিক আছে। 2016 সালে কোয়ালিফায়ার্সে শেষ হয়ে যায়। 2002-03-এ এই কোয়ালিফায়ার্সের প্লে অফে সুযোগ পেয়েছিল তোমার মোহনবাগান, এবং সেক্ষেত্রে কোয়ালিফায়ার্স রাউন্ডে পর্যন্ত উঠতে পারেনি। এটা 2002-03। এএফসি কাপ 7 বার খেলে ইস্টবেঙ্গল, যেখানে 9। এএফসি কাপ এখানে 7 বার, 2007, 9, 17, 21, 22, 23, 24, আর হচ্ছে তোমার 24, 25 এবারের যে মরশুমটা রয়েছে তোমার, এটা চ্যাম্পিয়ন্স লিগ 2ও রয়েছে। এবং আগের বছরের গুলোতে সমস্তগুলোতে গ্রুপ স্টেজেই কিন্তু বিদায় হয়। একবার তোমার নাসাফের বিরুদ্ধে যে খেলাটা হয়েছিল, সেটা
ইন্টার জোনালে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল। এই টোটাল রয়েছে, এবং টোটাল ওভারঅল যদি তুমি দেখো চ্যাম্পিয়ন্স লিগের স্টেপে, চ্যাম্পিয়ন্স লিগের যে সিঁড়িতে বলো, সেটা কিন্তু ইস্টবেঙ্গল এখনো পর্যন্ত যায়নি, যেটা মোহনবাগান দুবার কোয়ালিফায়ার বা এই রাউন্ডগুলো খেলে, যেটা যারা মেন তোমার এশিয়ার টপ লেভেলের যে জায়গাটা রয়েছে সেখানে ইস্টবেঙ্গল মোহনবাগান কিন্তু দুবার খেলে। কিন্তু ওভারঅল তোমার অধিকাংশ জায়গায় এএফসি কাপ পর্যায়ে সমস্ত জায়গায় পার্টিসিপেন্ট এবং কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে পৌঁছানো হিসেবে অবশ্যই ইস্টবেঙ্গল একটু হলেও এগিয়ে আছে। কিন্তু প্রশ্নটা তোমার এখানে একটা খুব ইম্পর্টেন্ট, যেটা না বললে দর্শকবৃন্দ রাগারাগি করবেন বা বলবেন, উল্টোপাল্টা বলবেন, সেটা হচ্ছে মোহনবাগান এবছরে যে সুযোগটা পেয়েছে, এই সুযোগটা কিন্তু ইস্টবেঙ্গল কখনো পায়নি। এটা কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2, এবং সেখানে কিন্তু যারা আল হিলাল বা ওই যারা আল নাসার যারা রয়েছে, তাদের যে লিগে যারা 3 নম্বর থাকবে, তারা কিন্তু এই লিগ খেলবে। কাতারের লিগও বোধহয় 3 নম্বর আছে। না, এসিএল 2 তে যেটা খেলবে তারা হচ্ছে কিংস কাপ উইনাররা খেলবে। কিংস কাপ উইনার, সরি, মানে সৌদি আরবের টপ 4 দলের মধ্যেই একজন খেলবে। সৌদি আরবের টপ 4 দলের মধ্যে খেলবে থাকবে। এবং এই মুহূর্তে রোনাল্ডো দলের অবস্থা কি? দেখো, এই মুহূর্তে আল হিলাল টপে রয়েছে, রোনাল্ডোর আল নাসের সেকেন্ডে রয়েছে, এবং থার্ডে রয়েছে আল আহলি। এই 3টে টিম কিন্তু এসিএল এলিট খেলবে যদি এই স্ট্যান্ডিংই থাকে, যেটা চান্স বেশি। সেক্ষেত্রে কিন্তু আল ইত্তিহাদ, যেটা এখন বেনজেমা খেলছেন, করিম বেনজেমা বা এনগোলো কান্তে, এই সকল ফুটবলারদের নিয়ে যে দল, সেই দলে খেলার চান্স পেতেও পারে। ইত্তিহাদ ভার্সেস মোহনবাগান, একদম ইত্তিহাদ ভার্সেস মোহনবাগান হয়তো জুয়া ক্রীড়াঙ্গনে হলো। সবই এখন ডিপেন্ড করছে আলটিমেটলি কি হবে। আল ইত্তিহাদ আগেও খেলে গেছে কলকাতায়, আল ইত্তিহাদ আগেও খেলে গেছে, এএফসি কাপ খেলে গেছে। আমার খুব সম্ভবত, আমি ভুল না করি, বোধহয় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলা আমরা দেখেছি 2008-9 এরকম মরশুম হবে, বা 7-8 এরকম। তারপর অনেকটা এগিয়ে গেছে, মানে সৌদি আরবে অবশ্যই এগিয়েছে। লিগের স্ট্রাকচার পরিবর্তন ঘটেছে, যেটা বুঝতে অসুবিধা হচ্ছে অনেকের। হয়তো খেলা শুরু হওয়ার পরে কিছুটা হয়তো পরিষ্কার হবে, এই হচ্ছে বিষয় আর কি। একদমই তাই। আমি সব্যসাচী এবারে মানে কিরকম লিগ ফরম্যাট, লিগের স্ট্রাকচার কি, কারা খেলতে পারে, এইসব নিয়ে তো আলোচনা হলো। এবার একটু গভীরে ঢুকি, যে এই মরশুমে যে খেলা দেখলে তুমি ইস্টবেঙ্গল মোহনবাগানে, এবং তারপরে আমি ধরো তোমাকে ইস্টবেঙ্গল দিয়ে শুরু করছি, যে ইস্টবেঙ্গল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফায়ারটা খেলবে, এবং যেটা তুমি বলে কোয়ালিফায়ারও কিন্তু খুব সহজ। ছোট করে বলবো, এখানে বলবে এশিয়ার প্রতিনিধিত্ব যখন হতে যাচ্ছে, সেক্ষেত্রে না কোথাও স্ট্রাকচারাল একটা প্রবলেম আছে। ইস্টবেঙ্গল সমর্থকরা রাগ করতে পারে না আমার এই কথা, কিন্তু কথা হচ্ছে দেশের সেরা দলদেরই সুযোগ পাওয়া উচিত। এক্ষেত্রে মোহনবাগানের পরে যে দলগুলো সুযোগ পায়, তার মধ্যে হওয়া উচিত ছিল মুম্বাই সিটি এফসি। তাহলে কিন্তু কি বলতো, ইস্টবেঙ্গল সুপার কাপ হয়তো চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু সুপার কাপের সময় কি সামগ্রিক পরিস্থিতি ছিল, ছোট করছি না কোনোটা, একটা সামগ্রিক পরিস্থিতি ছিল। 6 জন করে ফুটবলার বিদেশিরা খেলেছে, বা এএফসিতেও অধিকাংশ বিদেশি সুযোগ থাকে, সেটা সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে দেশের সেরা দল কিনা, সেটা লিগই প্রমাণ করে সব কিছু। আর সুপার কাপটা এমন সময় হওয়া উচিত, যে সময় ভারতবর্ষের সমস্ত ফুটবলার অ্যাভেলেবেল থাকবে। সুপার কাপ এমন সময় হওয়া উচিত নয় যেখানে এশিয়ার সেরা দেশীয় টুর্নামেন্টটা হচ্ছে, এশিয়া কাপ, সেই সময় একটা ফাঁকা ক্যালেন্ডার দেখে পাওয়াটা আমার মনে হয় সেটা ঠিক না। সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি বা গোয়া, যারা সুপার টপ 6-এ আছে, বা যারা খাতায় কলমে খালি চোখে দেখা যাচ্ছে কোন টিম ভালো কোন টিম, আমি বলছি এর মধ্যে ইস্টবেঙ্গল সমর্থকদের মনে দুঃখ দেওয়ার আমার কোনো মনোবাঞ্ছা নেই। কিন্তু কথা হচ্ছে খালি চোখে যেটা দেখা যাচ্ছে কোন দল ভালো কোন দল খারাপ, ম্যাচটা তো একটা দিনের নয়, একটা টুর্নামেন্ট, একটা লিগ হচ্ছে টানা চলতে থাকে, এবং সেই চলতে চলতে সেই দলের আপস অ্যান্ড ডাউনসের মধ্যে থেকে প্রমাণ হয় সেই দলের মধ্যে কত ওজন আছে। সেই জায়গা থেকে বলছি, ভারতবর্ষের সেরা দলগুলোর মধ্যেই কিন্তু এটা থাকা উচিত, কিন্তু সেই সিস্টেমটার মধ্যে বোধহয় কিছু একটা সমস্যা আছে। যাই হোক, এই কথাটা একটু অতিরিক্ত বলে দিলাম। না, এটা হলো, কিন্তু এর সাথে কিন্তু আরেকটা দিকও রয়েছে। হ্যাঁ, না, আরেকটা শুভরাজির কাছে আসবো, অবশ্যই তোমাকে কাউন্টার করবে, কিন্তু এখানে কিন্তু একটা বিষয় রয়েছে। দেখো, সুপার কাপ চ্যাম্পিয়ন তো হয়েছে ইস্টবেঙ্গল, এবং কার্লোস কুয়াদ্রাদের একটা বড় গুণ হচ্ছে তিনি কিন্তু নকআউট টুর্নামেন্টের রাজা। ডুরান্ড কাপ ফাইনাল খেলেছে এবং সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এএফসির যে ফরম্যাটটা হবে, সেটাও কিন্তু ওই লিগ ফরম্যাট না, যে আমি 16টা 32টা ম্যাচ খেলবো। আমার কিন্তু ম্যাচ বাই ম্যাচ এগোতে হবে, কোয়ালিফায়ার খেলে উঠতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু যদি ইস্টবেঙ্গল যে মেন্টালিটিতে খেলে, বা ইস্টবেঙ্গল বর্তমান কুয়াদ্রাদের যে মানে প্ল্যানিং, সেই ক্ষেত্রে কিন্তু হয়তো, মানে এখন তো কিছু বলা আছে না, কিন্তু হয়তো এএফসিতে ইস্টবেঙ্গল ভালো ফলো করছে না। দেখ, আমি তোমার একটা কথা বলছি,
অবশ্যই ভালো ফল করতে পারে, কারণ ইস্ট বেঙ্গলের ধাতে আছে এফসি পর্যায়ে ভালো রেজাল্ট করার। সব্বাজি কেন বলতেই দিলে না, ধাতে আছে ইস্ট বেঙ্গলে, ধাতুতে আছে ওরা। এএফসি পর্যায়ে বা দেশের প্রতিনিধিত্ব যখন করতে যায়, আসিয়ান বলো বা এএফসি কাপের পজিশনগুলোতে বলো, যথেষ্ট ভালো পারফর্ম করেছে। কিন্তু এই মুহূর্তে না নেশন ইজ মেকিং টাইপের অবস্থায় রয়েছে। মানে ইস্ট বেঙ্গল যখন এএফসি কাপ সেমিফাইনাল খেলেছে বা কোয়ার্টার ফাইনাল খেলেছে বা আসিয়ান চ্যাম্পিয়ন হয়েছে, ইস্ট বেঙ্গল ভারতবর্ষের সেরা দল হিসেবে খেলতে গেছে। এই মুহূর্তে কি ইস্ট বেঙ্গল ভারতবর্ষের সেরা দল? তাদের ইতিহাস এবং ঐতিহ্য বলছে ভারতবর্ষের একটা দীর্ঘ ইতিহাস তাদের সঙ্গে রয়েছে। কিন্তু এই যে আই লিগ থেকে তোমার চেঞ্জ হয়ে যাওয়া, আগে ছিল 15 কোটি 10 কোটির গল্প, এখন সেটা 35-40 কোটি চলে গেছে। এই অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি রয়েছে, বাস্তবতাটাকে মানতে হবে তোমার। সেখানে ইস্ট বেঙ্গল সাস্টেন করার চেষ্টা করছে। হ্যাঁ, একটা স্টেডি আছে, মানে ইনভেস্টার হয়তো একটা আছে, কিন্তু সেই স্টেডি ইনভেস্টার ইজ নট ইকুইভ্যালেন্ট টু আরপিএসজি বা সিটি গ্রুপ বা যারা ভারতবর্ষের সেরা দল বানাচ্ছে শুধু প্রথমত অর্থ দিয়ে, তারপরে একটা স্ট্রাকচারটাকে ভাঙতে দেবে না সেই ব্যাপারটা নিয়ে। ইচ্ছে করে ভারতবর্ষের সেরা ফুটবলারদের তারা তোলার ক্ষমতা যেটা মোহনবাগান মুম্বাই সিটি পারে, সেটা কি ইস্ট বেঙ্গল এখনো পারে? সেটা আমি সব্যসাচী, হ্যাঁ তুমি যাও বলো। না সব্যসাচী, ইস্ট বেঙ্গল কি পারে? এখান দিয়ে তুমি শুরু করবে, কারণ বাস্তবতায় কথা উঠছে যেখানে মুম্বাই সিটি এবং আরপিএসজি গ্রুপের কথা উঠছে, সিটি গ্রুপ বা আরপিএসজি গ্রুপ স্পন্সার আছে। তুমি পুরো মৌসুমে অনুশীলন কভার করেছো, কুয়াজাতে প্ল্যানিং দেখেছো, সুপার কাপে একদম সামনে দিয়ে দেখেছো সবকিছু। তোমার কি মনে হয় কতটা সম্ভব? হ্যাঁ, এটা সাইডটা যে কথাটা বলেছে, হ্যাঁ ঠিকই, মানে সব জাতীয় দলের প্লেয়াররা বেরিয়ে গেছিল, প্রায় কিছুটা দুর্বল দল হিসেবে খেলেছিল। ইস্ট বেঙ্গলের উড়িষ্যা বাদে, উড়িষ্যা মাথায় রাখতে হবে, শুধু গোলকিপারই চলে গেছিল জাতীয় দলে, তারা ফুল টিমই খেলেছিল বেসিক্যালি। কিন্তু এখানে বলা বাহুল্য, কাপ টুর্নামেন্ট থেকেও কিন্তু মানে এএফসিতে উঠছে। সৌদি আরবেরই কথা যেটা বলছিলাম, কিংস কাপে ওদের নকআউট টুর্নামেন্ট থেকেই কিন্তু চ্যাম্পিয়ন দল উঠছে। সুতরাং এবং আমার মনে থাকবে কিনা, হয়তো আগে হতো ফেডারেশন কাপ যখন চ্যাম্পিয়ন হতো, সেই দলগুলো কিন্তু খেলেছে, সুযোগ পেত। এইবার এইটা প্রবলেম হচ্ছে, এটা সম্পূর্ণভাবে যারা সূচি বানিয়েছে তাদের একটা প্রবলেম, যে এমন একটা টাইমে সুপার কাপ ফেলেছে যখন যে দেশের মেইন প্লেয়াররা তারা বাইরে গেছে খেলতে, সেটা একটা অবশ্যই বড় প্রবলেম। এবং আইএসএল এর কথা বললে, একটা লিগ যেখানে ইন্ডিয়ান সুপার লিগ, তো কথাটা লিগেই শেষ হয়ে যাওয়া উচিত, সেখানে কেন আবার এই প্লে অফ, তারপর সেমিফাইনাল, আবার এটাও তাই। এটাও তুমি দেখো, তুমি এই লিগটার স্ট্রাকচারটা ভাবো, মানে কাউকে বোঝানো যায় না। এটা করতে বাধ্য হয়েছে, তার কারণ হচ্ছে ম্যাচ সংখ্যা বাড়ানোর জন্য। এফসি ম্যান্ডেটরিতে তোমার একটা ম্যাচ খেলাতে হবে প্রত্যেকটা ক্লাবকে, সেই হিসেবে। কিন্তু যাই হোক, লিগ যেহেতু ইন্ডিয়ান সুপার কাপ তো এইসব না, ইন্ডিয়ান সুপার লিগ, তো সেখানে কেন এই স্ট্রাকচারটা রেখেছে? সুতরাং স্ট্রাকচার নিয়ে অনেক ভুল ভ্রান্তি রয়েছে। শুধু যেখানে ছোট জিনিস, ধরো ইস্ট বেঙ্গল ইনক্লুড হওয়ার পর একটা ম্যাচ দুটো ম্যাচ বাড়লো, তারপরে তোমার রাউন্ড গ্লাস পাঞ্জাব আসার পর আরো দুটো ম্যাচ বাড়লো, তাই তো? হয়তো এরকম ভাবে ওভারঅল তুমি লিগে কিন্তু ম্যাচ সংখ্যা কিন্তু বাড়ছে। মোহামেডান আসার পর ধরো তোমার সেখানে ম্যাচ সংখ্যা কিন্তু আরো পরিমাণে বাড়ছে। তোমার ধরো ওভারঅল তোমার ম্যাচ বাড়ছে কিন্তু বেশ 4-5টা করে ম্যাচ অন্তত বাড়ছে, আরো বেশি, কারণ তারা তো সমস্ত ম্যাচগুলো খেলছে, সেই ম্যাচের সংখ্যাগুলো বাড়ছে। 20 দুগুণে ধরো 22-24টা ম্যাচ তো বাড়ছে, তাহলে সেগুলো তো একটা ইম্পর্টেন্ট জায়গায় যাচ্ছে। হয়তো আলটিমেটলি 14টা পর 15টা হলে তখন হয়তো এই সিস্টেমটা পাল্টে দেবে। কিন্তু এইটাই হচ্ছে বক্তব্য, মানে এই স্ট্রাকচারগত কিছু ফল্ট তো আমাদের দেশে রয়েছে। সুতরাং অবশ্যই যেটা তুমি বলেওছি, যে ইস্ট বেঙ্গলের ওঠাটা, মানে যেভাবেই তারা উঠেছে, যেভাবেই হোক না কেন, সুপার কাপ আলটিমেট চ্যাম্পিয়ন হয়েছে, হোম টিমকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে, একদম তাই কৃতিত্ব কোনোভাবেই ছোট করা যায় না। না, আমি ওটা বলতে চাইছি না শুভজিৎ, বলো তো। আমি একটা জিনিস বলতে চাইছি, ধরো মেকিং অফ দ্য নেশনের টাইমে কি হয়, বা কোনো কিছুর সময় যেটা হয়, মানে তৈরি হওয়ার সময় তাদের ফোকাসটা থাকে কিন্তু ভারতবর্ষের পর্যায়ে। আমি যদিও ধরে নিচ্ছি ইস্ট বেঙ্গলের জনার বা ইস্ট বেঙ্গলের যে সহজাত প্রবৃত্তি, তারা কিন্তু এশীয় পর্যায়ে তারা কিন্তু কিছু করে দেখাবে, থাবা মারবেই সেখানে, আমি সেখানে চেষ্টা করবে। কিন্তু আমি এখানে একটা জিনিস বলতে চাইছি, একটা খরচ থাকে, একটা টাইমের একটা থাকে, মানে সেখানে ওদের টার্গেট তো এখন সুপার 6-এ ঠিকঠাকভাবে থাকবো এবং আইএসএল-এ আমার ছাপটা রাখবো। সেখানে সুপার কাপটা কিন্তু একটা এক্সট্রা পাওনা। চলো 2টো ম্যাচ করে দেখাই, চলো 3টে ম্যাচ করে দেখাই, কিন্তু এই করে দেখাতে কি চ্যাম্পিয়ন হয়েছে? নো ডাউট চ্যাম্পিয়ন হয়েছে, সেই চ্যাম্পিয়নশিপটা ছোট করছি না। কিন্তু কথা হচ্ছে ভারতীয় ফুটবলে যে আইএসএল এখন 1 নম্বর লিগ, সেখানে আমার একটা চিরাচরিত ছাপটা দিতে হবে, চিরস্থায়ী একটা ছাপ দিতে হবে। সেই লড়াইটা কিন্তু ইস্টবেঙ্গল করছে।
ক্লাব তাঁবু থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট যারা করছে তারা সকলে কিন্তু ভাবছে এই জায়গাটা আমার থাবাটা বসাবে এবং সেটা চিরস্থায়ী হবে, বা মুম্বাই মোহনবাগান যেভাবে রয়েছে এখানে সেই জায়গাটা আমিও একটা থাকবো। এই জায়গাটায় কিন্তু ইস্টবেঙ্গলের এখন মেন ফোকাস। সেই মেন ফোকাসের জায়গায় আমার মনে হয় এএফসির বিষয়টা যখন মোহনবাগানের কাছে এএফসিটা কিন্তু করবে না, ভারতবর্ষের ফুটবল আমার হয়ে গেছে, এখন এএফসিটা নিয়ে ফোকাস করবে। এই এএফসিটা নিয়ে ফোকাস করার জায়গাটা বোধহয় ইস্টবেঙ্গল নেই, এটুকু বলা। এখন হ্যাঁ, এটা অবশ্যই বক্তব্য, মানে তুমি যখন বলছো যে পারফরমেন্সটা ইস্টবেঙ্গল দেখিয়েছে সুপার কাপের পর থেকে, বেসিক্যালি মানে যে পারফরমেন্সটা, একটা খারাপ পারফরমেন্স যেটা দেখিয়েছে, সেখানে দাঁড়িয়ে সত্যি এরা এএফসি খেলার মতো খেলতে পারবে আছে কিনা, খেলতে পারবে সেটা বটে, খেলতে পারবে, রেজাল্ট হয়তো একটা দুটো ম্যাচ ভালো করবে, কিন্তু সেই পরিস্থিতিটা আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। কিন্তু এইখানে ইস্টবেঙ্গলের বাড়তি প্রাপ্তি হচ্ছে শুধুমাত্র সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়া নয়, শুধুমাত্র এএফসি খেলা নয়, এএফসি খেলাটা একটা খুব সুবিধা হলো ইস্টবেঙ্গলে যে তারা আরো প্লেয়ার নিতে পারবে। আচ্ছা, যেটা মেন বিষয় হচ্ছে অনেক সময় প্লেয়াররা কি চায়, তারা এএফসি খেলতে চায়, যেমন পাঞ্জাব এফসি মাদিতালা, ভালো কথা বলেছে মাদিতালা, সে কেন আসবে ইস্টবেঙ্গলে? দেখছে একটা টিম যে 8 নম্বরে আছে, তাদের নিচে রয়েছে, সে কেন আজ যাবে? কারণ হচ্ছে এএফসি কাপে খেলাটা সুযোগ পাবে, যদি 2তেও না খেলে 3তেও খেলবে, এর একটা প্লেয়ার সই করার জায়গাতেও ভাববে যে আমি ভালো পাই, এটা একটা মাথায় থাকবে। সুতরাং এটা ইস্টবেঙ্গল একটা বাড়তি পাওনা। এইবার ইস্টবেঙ্গল এএফসি কাপে কতটা ভালো পারফর্ম করবে সেটা একটা খুব আলোচ্য বিষয়, কারণ বাহরিন রয়েছে, জর্ডান রয়েছে, তোমার তুর্কমেনিস্তান, এসব মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে যাদের আর্থিক সম্বল অনেকটা বেশি, এবং তার সাথে সাথে প্লেয়ারেরও যে ক্ষমতাটা রয়েছে তাদেরটা অনেকটা বেশি। আর্থিকভাবে হয়তো কিছুটা সমান হবে, যেহেতু যা শোনা যাচ্ছে হয়তো ইমামি হয়তো কিছু অর্থ বাড়াতে পারে, ইনভেস্ট করবে হয়তো আরো বেশি, হয়তো অন্য জায়গা থেকেও লোক নিয়ে আসতে পারে, হয়তো আরো বেটার বাজেট হতে পারে। কিন্তু এইখানে দাঁড়িয়ে প্রশ্নটা হচ্ছে ইস্টবেঙ্গল, আর আরেকটা যেটা মেন হচ্ছে এশিয়ান লেভেলে কিন্তু বিদেশি শুধু 6 জন নয়, 11 জন বিদেশি খেলা, আনলিমিটেড বিদেশি। এটা একটা ব্যাপার। এবার ইস্টবেঙ্গল 11 জন বিদেশি আনতে পারবে কিনা সেটা একটা প্রশ্ন থাকবে, কিন্তু এইখানেই বক্তব্যটা যে বিদেশি যাদের আনবে তাদেরকে কিন্তু ভালো কোয়ালিটির আনতে হবে, নট দ্যাট খুব বড় বাজেটের বা খুব হাই প্রোফাইল, কোয়ালিটি লাগবে। খুব বড়। এখানে একটা বড় প্রশ্ন আছে, ধরো আমি জানি না সৌদি প্রো লিগে কি নিয়ম, প্রো লিগে কি এরকম নিয়ম আছে যে সমস্ত বিদেশি খেলানো যায়? হ্যাঁ, সব বিদেশি। এইটাই হচ্ছে সমস্যা আমাদের এখানে। 4+1, তুমি 4+1 সিস্টেমে আইএসএল খেলবে। এইবারে কথা হচ্ছে তুমি বলছো 11 জন নিয়ে তুমি এএফসি খেলতে পারবে। এখন এএফসি 11 জনকে নিয়ে ফুটবলারকে সই করানো মানে তোমার আরো 2 জন এক্সট্রা ধরে নিচ্ছি, আমি তো 13 জন। এই 13 জন ফুটবলার তুমি 10 বছরের জন্য সই করা, 10 মাসের জন্য তো সই করাতে পারবে না, 2-3 বছরের জন্য সই করাতে পারবে না, তুমি 2-3টে ম্যাচের জন্য তুমি করছো। তখন কি দাঁড়াবে? বাংলাদেশের একটা দল, আমরা বলেছিলাম না খেপের স্টাইলে খেলছে আবাহনী, ঠিক সেরকম একটা কি দাঁড়াবে। চলো 3টে ম্যাচের, এবং এতে কি হচ্ছে এটা হতে পারে না। মানে স্ট্রাকচারটা সব আছে, এই যে স্ট্রাকচারটা, ধরো আমাদের ফুটবলের স্ট্রাকচার আর মানে প্রথম বিশ্বের যারা মানে স্ট্রাকচারটা এক হওয়া জরুরি, এবং সেই স্ট্রাকচারটা যদি এক হয় আবার আমাদের ফুটবলাররা শেষ হয়ে যাবে। কারণ আমরা রেজাল্ট ওরিয়েন্টেড করতে গিয়ে আমরা আমাদের মোহনবাগান, ইস্ট বেঙ্গল থেকে শুরু করে আমাদের আইজল পর্যন্ত আমাদের কোনো ফুটবলারকে আমরা সুযোগ দেবো না, তখন সমস্ত বিদেশিরা এসে খেলবে। কিন্তু সৌদিতে যেমন খেলছে, এই জিনিসটা, এই জায়গাতে তুমি দেখবে তোমার পারফরমেন্সের একটা বিষয়। 11 জন তুমি খেলাতে পারবে কিনা, তোমাকে তো 11 জন বিদেশি ফুটবলার, 6 জন বিদেশি আনতে আমাদের নাভিশ্বাস উঠে। ওই যে বলছিলাম না আবাহনীর মতো, আবাহনী গতবারে করলো, আবাহনী আর 6 জন না 7 জন কি নিয়ম ছিল, 6 জন আনো তোমার মিনিমাম 2 জন তো হবে যারা একদম মানে থার্ড ক্লাস হবে, মানে এটা সব সময় হয়, প্রত্যেক সিজনে তাই হচ্ছে। যদি মোহনবাগান এবারে 6 জন বিদেশি, মানে সাংঘাতিক টাফ কেস। শোনা দেখো এর মধ্যে আর একটা পয়েন্ট আমি যোগ করতে যাবো, সেটা হচ্ছে মোহনবাগান। আমি তোমার একটা জিনিস বলছি, মোহনবাগান এক্ষেত্রে ইস্টবেঙ্গলে যেমন তোমার ওই যে প্লেয়ারটি এক সই করা যে রেজিস্ট্রিকৃত আছে দলের মধ্যে, বলো না খারাপ না ভালো, মোটামুটি খারাপ না, ওই যে না তোমার ওই অস্ট্রেলিয়ান গত বছর জর্ডান এলসে ছিল। আমি তোমার একটা জিনিস বলছি, ধরো হুগো বুমোস মোহনবাগানের সই করা ফুটবলার, এবারে যারা যখন তোমার এএফসিতে এসে যাবে, ওকে হয়তো সামনে নিয়ে চলে আসবে এএফসির জন্য, এএফসিতে হয়তো খেলার সুযোগ পাবে। এবং এটা মুম্বাই সিটিতেও হয়েছে, যে নাসের আল খেয়াতি বলে যে প্লেয়ারটা আছে, তাকে শুধু এএফসির জন্যই সাইন করেছিল। এই জিনিসটা হতে পারে, কিন্তু এর জন্য যে বাজেট স্ট্রাকচার, এর জন্য যে সিস্টেম চেঞ্জ হবে, গোটা বিষয়টা বাজেট স্ট্রাকচারটা খুব ইম্পর্টেন্ট। সেগুলো ভারতবর্ষের দলগুলো কি আদৌ তৈরি?
বা কতটা তৈরি, আমি বলছি আর পিএসজি বলেই পারবে এরকম বিষয়টা নয়। এটা কিন্তু না, টোটালটা একটা সিস্টেম এবং তার ওভারঅল সেটার উপর ভিত্তি করবে। এবারে ধরো তোমার 11 জন ফুটবলার তুমি বিদেশি সারা বছর ক্যারি করছো, আইএসএল এর জন্য 4+1 খেলছে বা 6 জন মোটামুটি রেজিস্ট্রি করছে, এগোচ্ছে, যা যা হচ্ছে আমার 5 জন প্লেয়ারকে আমার বইতে হচ্ছে, 5 বা 6 জন প্লেয়ারকে আমার বইতে হচ্ছে আমি এফসিতে ভালো রেজাল্ট করবো বলে। এবারে ধরো এফসিতে ভালো রেজাল্ট করবো বলে আমার বইতে হচ্ছে, কিন্তু কথা হচ্ছে একসঙ্গে যদি না প্র্যাকটিসে দেখতে পাই। রহিম সাহেবের একটা বিখ্যাত উক্তি ছিল, ম্যাচ কোনো একটা দল যেতে হচ্ছে প্র্যাকটিসে, ম্যাচটা আসলে হয় প্র্যাকটিস গ্রাউন্ডে। এই প্র্যাকটিস গ্রাউন্ডে যদি তুমি না একসঙ্গে 11 জনকে দেখতে পাও, এবার একসঙ্গে 11 জনকে কেন দেখবে? কারণ আমার ওই স্ট্রাকচারই আমার আইএসএল চলছে না, আমি সময় নষ্ট কেন করতে যাব? এই যে ওভারঅল যে দুটোর মধ্যে একটা ধাক্কা হবে, সেই ধাক্কা সামলানোর ক্ষমতা বোধহয় আমাদের ফুটবলের নেই। দেখো এই কথা যখন হচ্ছে, আমি যেটা বলতে চাই, আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হলো যেটা আমরা একটু আগে কথাও বলছিলাম যে এই যে এসিএল 2 সেটা ধরো গ্রুপ স্টেজের ম্যাচ চলবে ধরো সেপ্টেম্বর অক্টোবর ওই সময়, মানে ততদিনে আইএসএলও ধরো শুরু হবে বা হবে করছে, কিন্তু এই যে কোয়ালিফায়ারটা হবে সেটা কিন্তু জুলাই আগস্ট এই টাইমটা হবে। তো সেটা ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু আরও কঠিন, কারণ সেই এই একা হাতে কম সময় দল এক জায়গায় নিয়ে আসা, প্রস্তুতি করা, সেটা আরো কঠিন। এবং ডুরান্ড কাপও যদি শুরু হতে পারে, প্রাক মৌসুমের সময় টোটাল জিনিসটা হয়েছে জানো তো, এই সৌদি, কাতার, এদের হাতে এত অর্থ আর ফুটবলের বিনিয়োগের কারণে, ফুটবলের বিনিয়োগে এরা বিশ্ব ফুটবলকে লিড করছে এখন, ঠিক আছে, বিশ্ব ফুটবলকে ভয় দেখাচ্ছে। হ্যাঁ, নেইমার তার জীবন এখন শেষ পর্যায়ে নয়, অথচ তার ফুটবলের শেষ পর্যায়ে যে সমস্ত দলগুলোতে খেলতে আসতো ওয়ান্স আপন এ টাইম, এখন সেই জায়গায় চলে এসছেন উনি ফুটবল খেলতে। আর 30-এর নেইমারে চলে আসা আর রোনাল্ডোর 39-এর রোনাল্ডোতে এক নয়, কেননা ওখানে অনেকটা 2-4 বছরের ফুটবলের লেফট ছিল নেইমারের মধ্যে। আমি আগের শোতে বলেছিলাম, অনেকদিন আগে বোধহয় একটা শোতে বলেছিলাম, এটা না ফুটবলের একটা খারাপ দিক, এটা ফুটবলের একটা খারাপ দিক। এবং সেই জায়গা থেকে ওরা করছে কি, আমরা আলটিমেট ফুটবলটা খেলবো, পৃথিবীর সমস্ত বিদেশি ফুটবলার নিয়ে টিম। এই ওভারঅল টোটাল সিস্টেমটা আমাদের দেশের ফুটবলের যে ডেভেলপমেন্ট লিগ থেকে ফুটবলার উঠে আসছে, আমাদের ফুটবলাররা কি হচ্ছে, এশিয়ান ফুটবলের যে আসলে যারা পিছিয়ে রয়েছে বা যারা লড়াই করছে, তাদের আলটিমেটলি ক্ষতিটা হয়ে যাবে। কেননা তুমি 11 জন প্লাস 2 জন বা এরকম কিছু তুমি নিশ্চয়ই সই করাতে পারবে না। আমি জানি না, যারা 400 কোটির টিম করে একমাত্র তারাই পারে। 4000 কোটি টাকার ক্রিকেট টিম করেছে, তারা যদি মনে করে যে এএফসিতেও ভালো খেলবো, তাহলে কিন্তু সঞ্জীব গোয়েঙ্কার টিম পারেন করতে। আর আমার মনে হয় ভারতবর্ষের আর কেউ করতে পারবেন না। প্রপারলি তাদেরকে ট্রিটমেন্ট করে, প্রপারলি তাদেরকে রেখে, প্রপারলি তাদের জন্য আলাদা করে কোচিং মডিউল সিস্টেম তৈরি করে আমি এএফসিতে কিছু করব বলে মনে করে যদি করতে পারে, ওরা পারে। হ্যাঁ, আবার অবশ্যই পারে তোমার সিটি গ্রুপ, কেননা ফুটবল অল অ্যাবাউট মানি। সেই জায়গাতে এই দুটো দলই ভারতবর্ষে সবচেয়ে এগিয়ে আছে। এবং এই কারণে বারবার বলছিলাম, ইস্ট বেঙ্গল কিন্তু সাস্টেন করার কথা ভাবছে তোমার এএফসি কাপে, সরি আইএসএল এ। তার সামনে তুমি 11টা বিদেশি, তার সামনে তুমি এসব দেখে লাভটা কি? আমার 3 দিন খাওয়া হয়নি, আমি সামান্য একটা রুটি চাইছি, তুমি আমার সামনে, আমি শুধু রুটি আর একটু বলছি একটু চা দাও, আমি চুবিয়ে খাবো, সিম্পল। আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, তুমি আমার সামনে মন্ডা মিঠাই এক কারি, আমার তো বদজম হয়ে যায় ভাই। এই জায়গাটায় কিন্তু আমার মনে হয় মিসম্যাচ হবে ভবিষ্যতে বলে আমার মনে হয়। হ্যাঁ, তবে আমার মনে হয় আশাহত হওয়ার, কে সফল বেশি কে, ওটা তো আলোচনা আছেই, ওটা বিষয় নয়, ওটা বিষয় না। ভারতবর্ষের কোনো দল যদি ওখানেই ভালো ভালো কিছু করে, ভারতের প্রতিনিধিত্ব করে, সেটা আমাদের আনন্দের বিষয় হবে, সব সময় আনন্দের বিষয় হবে। মুম্বাই সিটি এফসি একটা ম্যাচ জিতলো, পরে 2টো ম্যাচ হারলো, আমরা সবসময় খবর নিতাম, কারণ এটা আমাদের সবার ক্ষেত্রে একটা আনন্দের বিষয়। এই নেইমার আসবে কি আসবে না, এই ব্যাপারটা দাঁড়িয়েছিল তোমার এখানে বোম্বেতে, কিন্তু সেটা হলো না, কিন্তু সেটা একটা ইম্পর্টেন্ট বিষয় ছিল। কিন্তু এই বিষয়টা আমাদের সবার কাছে সমান, সেখানে কে ইস্ট বেঙ্গল, কে মোহনবাগান, কে মুম্বাই ম্যাটার না, তোমার হাতে ভারতের পতাকা রয়েছে। কিন্তু কথা হচ্ছে ভারতের পতাকাটা, ওই যে বলো না, তোমার পতাকা তার বহিবার দাও শক্তি, রবি ঠাকুরের বিখ্যাত যে উক্তি রয়েছে, সেই শক্তিটা কি আদৌ আছে আমাদের যার হাতে আমাদের দেশের পতাকাটা থাকছে ফুটবলের? এইটাই প্রশ্ন। দেখো এইখানে অবশ্যই আশাহত হওয়ার জায়গা নেই, আমি এই কারণেই বলছি, কারণ এসিএল 2-তে অংশগ্রহণ করা যদি খেলা হয়ে থাকে, তাহলে আশাহত হওয়ার কিছু নেই। অনেক বছর ধরে শুধু অংশগ্রহণ করে যাচ্ছে, এটা ঠিক। মানে আমার এখানে বলতো অংশগ্রহণটাই তো যোগ্য,
কারণ আমরা এখন র্যাঙ্কে কত হয়েছি? শুভরাজি 121 অবশ্যই, কিন্তু আমরা আফগানিস্তানের কাছে হারছি, এইটা মাথায় রাখতে। আফগানিস্তানের কাছে আছি, কুয়েতের কাছে আমরা ওখানে জিতছি, আমরা সেটা আনন্দ করছি। এইটা তো হওয়ার কথা নয়। কিন্তু শুভরাজি আমরা ফুটবলে তো একটু ইনভেস্ট বাড়ছে, আমাদেরও তো ইনভেস্ট একটু বাড়ছে। মূল জায়গায় কি বাড়ছে? জাতীয় দলটা কি ভালো হচ্ছে? জাতীয় দলের যে কোচ, তার স্যালারি শুনলে তো চোখ আকাশ উঠে যাবে। ইগো স্টিমাস না এসে আজকে জোসে মরিনো এলেও কি খুব লাভ হবে? এটা দেখো, সেটা তো ডিপেন্ড, সেটা অবশ্যই সিস্টেমটা অন্য আলোচনার বিষয়। জোসে মরিনো হয়তো পারবেন না, একটা সিস্টেম হচ্ছে। কেননা আমাদের রহিম সাহেব পেরেছিলেন। আমি যে ময়দান ছবিটা নিয়ে সবাই আলোচনা করছে, কেন পেরেছিলেন, কিছুটা হলেও কেন পেরেছিলেন, কারণ ওটা একটা আলটিমেটলি ইন্ডিয়ান টিম ছিল। এবং রহিম সাহেব হাতে পেয়েছেন চুনি গোস্বামী, পিকে ব্যানার্জি, অবশ্যই কোয়ালিটি, এবং সেই কোয়ালিটিটাকে না গুরুত্ব দিতে হবে ইন্ডিয়া টিম বানানোর জন্য। শুধুমাত্র মোহনবাগানের টিম বা শুধুমাত্র মুম্বাই সিটি বা শুধুমাত্র বেঙ্গালুরু এসির টিম করলে সমস্যাটা পুরো ভারতবর্ষকে গোটা ভারতবর্ষটা দেখতে হবে। রহিম সাহেব করেছে। হ্যাঁ, একটা ভালো ফুটবলার সে রেল থেকেও আসতে পারে। রেলের 3 জন প্লেয়ার ছিলেন, প্রদ্যুৎ বর্মন, তোমার পিকে ব্যানার্জি, সব তো রেলের প্লেয়ার। এখন তুমি রেলের একটা প্লেয়ার থাকতে পারে না, ভারত কামানো প্লেয়ার, একটা সেনাবাহিনীতে একটা ভালো প্লেয়ার থাকতে পারবে না, যে 18 বছর বয়সে অসাধারণ স্কিল। আমরা দুর্গাপুরকে দেখেছিলাম, মনে আছে কয়েক বছর আগে কোনো একটা সন্তোষ ট্রফিতে, সেই দুর্গাপুর হারিয়ে গেল। কার দায়িত্ব এটা? এখন ভারত একাদশ না, এটা আইএসএল একাদশ। আইএসএল একাদশ, এটা তো মানে নেই কোনো। তুমি সেখানে সব এজেন্ডা নিজেদের মধ্যে লড়াই করছে কি ইন্ডিয়া টিমে ঢোকাবে। ডাইরেক্ট কানেকশন। কি করে তুমি ভাবছো এফসি চ্যাম্পিয়ন্স লিগ আমরা সাফল্য পাবো? ভারত একাদশের কথা বাদ দাও, সেখানে অজস্র সমস্যা থাকতে পারে, কিন্তু কথা হচ্ছে একটা মোহনবাগান, একটা সঞ্জীব গোয়েঙ্কার, একটা সৎ সাহস, একটা কিন্তু সঠিক সিদ্ধান্ত ভারতীয় ফুটবলকে কিন্তু টেনে একটা ঝটকায় একটু উপরে তুলে দিতে পারে। আমরা সামগ্রিকভাবে কিছু পারবো না হয়তো, কিন্তু কোনো একটা ক্লাব যদি কিছু করতে চায়, আমি কেন বলছি ব্যাপারটা, ধরো ভারতের র্যাঙ্কিং তখনও 100-র ওপরে ছিল যখন আসিয়ান কাপ কিন্তু পেয়েছিল ইস্ট বেঙ্গল। একটা মানুষের স্বপ্ন, সুভাষ ভৌমিক, এবং সেই স্বপ্নটাকে কিন্তু সাওয়ারি নিচু দ্বারা হয়েছিলেন। তোমার ছুটি নিয়ে খেলা দেখতে গেছিলেন বিজয় মালিয়ার মতো একজন ব্যস্ত মানুষ। ভারতবর্ষের প্রতিটা নিউজ মিডিয়া সেটা কভার করতে বাধ্য হয়েছিল। কোথাও মনে হয়েছিল এই তো বোধহয় ক্রিকেটের সঙ্গে লড়াইটা হচ্ছে এবার ফুটবলের। এই যে জিনিসটা তৈরি করেছিল, একটা ঝটকা দরকার, একটা স্বপ্ন দেখার একটা রেনম্যান দরকার। সেই রেনম্যানটা আমাদের সব জায়গায় অভাব, হয়তো অংশগ্রহণ করেই চলে আসতে হবে। আমি জানি যে ব্যক্তিগত শাসনের সঙ্গে যে ফাইনাল খেলেছে ইস্ট বেঙ্গল, সেই ব্যক্তিগত শাসনে কিন্তু 1 বছর আগে এফসি চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছিল। ব্যাপারটা এটা মানে কিন্তু কোয়ালিটির কোনো ফারাক ছিল না। তোমাকে কিন্তু স্বপ্নটা বিপর্যয়ে দেখতে হবে, কিন্তু স্বপ্নটা কিন্তু দেখা হচ্ছে না। স্বপ্নটা আমার মনে হয় একসঙ্গে 1 কোটি লোক স্বপ্ন দেখতে পারবে না। একটা লোক দেখবে, সে লিডারের মতো টেনে নিয়ে চলে যাবে। সেদিনে সুভাষ ভৌমিক হতে পারেন বা আজকের কেউ এবিসিডি যে হোক, সেটা মোহনবাগান বা মুম্বাই সিটিতে সম্ভব, কেননা তোমাদের হাতে টাকাটা আছে। এখন সব কিছু আমি স্বপ্ন দেখলেও আমার ছেঁড়া কাদায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে লাভ নেই, কারণ মোহনবাগান ইস্ট বেঙ্গল হচ্ছে সাস্টেন করার চেষ্টা করছে। মুম্বাই সিটি বা মোহনবাগান যেটা পারবে, সেই ভাবনাটা এই মুহূর্তে সবাই সত্যি পারবে না। টাকাটা তো আছে সঞ্জীব গোয়েঙ্কার, যে 4000 কোটি টাকার ক্রিকেট টিমটা করতে পারেন, তিনি 200 জায়গায় 500 কোটি টাকা দিয়ে একটা এফসি পর্যায়ের একটা ভালো দল মেনটেন তিনি করতে পারেন, 11 জন বিদেশি রেখে আর কি, এটুকু বলার। একদমই তাই। তবে এখানে যেটা বলছিলাম যে আশাহত হওয়ার জায়গা নেই, তার একটাই কারণ, ACL 2 যেটা কোয়ালিফায়ার যদি ইস্ট বেঙ্গল না কোয়ালিফাই করতে পারে বা মোহনবাগান গ্রুপ পর্যায়ে ভালো না খেলে কোয়ালিফাই নেক্সট রাউন্ডে না যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু একটা দ্বিতীয় সুযোগ থাকছে দুটো দলের ক্ষেত্রে, সেটা হলো ACL 3, যেটা আপনারা তুলনা করতে পারেন এই সদ্য হয়ে যাওয়া AFC কাপের সাথে, মানে যেখানে বাংলাদেশ বা আফগানিস্তান মানে মালদ্বীপস আশেপাশের যে দলগুলো, সাফ যে দলগুলো রয়েছে, তার থেকে একটু টাফ এফসি কাপ। এবং সেই এফসি কাপ মানে অর্থাৎ ACL 3-তে খেলা কিন্তু সুযোগ পাবে দুটো দল, এবং সেখানে কিন্তু যদি দেখো AFC চ্যাম্পিয়ন্স লিগ 2-এ একটা ভালো ফল করার লক্ষ্য নিয়ে একটা দল করা হয়, তারা 3-তে অবশ্যই ভালো ফলাফল করবে বলে আমার মনে হয়। এটা একটাই বক্তব্য, মানে শিক্ষাটা নেওয়া উচিত অন্তপক্ষে। এই আমরা তো হারি অত কি না, হারে নাই, শিক্ষা নিচ্ছি। এমন হয় কিছুই নাই। ACL 2 খেলে হয়তো ইস্ট বেঙ্গলের কথাই যদি বলি, যে 6টা টিমের মধ্যে 5টা ম্যাচ হবে, তো 5টাতেই হারলো, কিন্তু অন্ততপক্ষে এই বড় টিমগুলো নিজের লেভেলটা বুঝতে পারবে। হয়তো কার্লেস কোয়াদ্রা নিজের লেভেলটা বুঝতে পারবে। এটা মোহনবাগানের অনেক বেশি দরকার। মোহনবাগানের ক্ষেত্রে হয়তো তাই হবে। আমরা আশা করছি যে হয়তো জিতে আরো বেটার জায়গায় যাবে, কিন্তু আমার এশিয়ান সোজা নয়, কিন্তু আশা তো করাই যায়, সম্ভব কি আশা করাই যায়, কিন্তু
অন্ততপক্ষে এইটা একটা লেভেলটা বোঝা যাবে যে না আমি এখন এই জায়গাতে রয়েছি, পরের দিকে আরো বেটার করব, এরকম একটা জায়গা। দেখা যাক শেষ অবধি ইস্টবেঙ্গল কি করে। মোহনবাগানের ওপর দুজনের ওপরই আশা রয়েছে। ইস্টবেঙ্গলের ওপর আশা রয়েছে যে তারা পরের রাউন্ডে গিয়ে হয়তো একদিন দেখতে পাবো এফসিতে ডার্বি হচ্ছে। অনেক বড় স্বপ্ন, অনেক হয়তো দেখতে হবে, হয়তো দেখা যাবে আল ইত্তিহাদের সাথে মোহনবাগানে খেলা হচ্ছে, এইরকম ব্যাপার। সবই সম্ভব, ফুটবলে সবই সম্ভব, কিন্তু আলটিমেটলি ওইটাই ব্যাপার যে যেটা সাইদদা বললো, একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে। প্রসেসটা না হলে প্রসেসই চলছে 100 বছর ধরে। হ্যাঁ, কিছু করার নেই। শেষ করো। তো বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মধ্যে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবেন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো করে অবশ্যই আমাদের পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।